ফ্রাইডে ফান্ডার আজকের নিবেদন পল্লব হালদারের লেখা গল্প শয়তান। গল্পটির দুটি পর্বে আপনাদেরকে নিবেদন করব। আজ গল্পের প্রথম অংশ। পল্লব হালদার, জন্ম 1988 সালের 27শে মার্চ, দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং বর্তমানে একটি বিখ্যাত বহুজাতিক সংস্থায় কর্মরত। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের কিছু জায়গায় ধর্মীয় মতপার্থক্য প্রকাশ পেয়েছে, যা নিছক গল্পের প্লট জমাবার জন্য লেখক ব্যবহার করেছেন। প্রকৃতপক্ষে লেখক ও ফ্রাইডে ফান্ডার টিম কোনোভাবেই ধর্মীয় ভেদাভেদকে প্রশ্রয় দেয় না। আপনাদের কাছেও আমাদের অনুরোধ, শুধুমাত্র গল্প শোনার আনন্দে মুক্ত মনে এই গল্প শুনুন। গল্পের প্রধান চরিত্রে কল্লোল, অঘরী, ত্রিলোচন মিশ্র, সুলতান এবং আব্দুল করিম। গল্পপাঠে সুজয়। অন্যান্য চরিত্রে নবনীতা, অরিজিৎ, স্মৃতি, সৌম্যদীপ, প্রিয়ঙ্কর, সুরাজ এবং শুভঙ্কর। শুরু হচ্ছে পল্লব হালদারের লেখা গল্প শয়তান। (1720 সাল, মুর্শিদাবাদ। ফজরের নামাজ শেষ করে জমিদার আব্দুল করিম পুরোহিত ত্রিলোচন মিশ্রের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র সৈন্য নিয়ে বেরিয়ে পড়েন। জমিদার আব্দুল করিম বরাবরই প্রজা নিপীড়ক। বিশেষ করে হিন্দু প্রজাদের তিনি খুবই ঘৃণার চোখে দেখতেন। জোর করে হিন্দু পোয়াদের ধর্মান্তরিত করা ছিল তার কাছে নেশার মতো। তার জমিদারিতে কত অনিচ্ছুক হিন্দু পরিবার যে গুম হয়েছে তার ইয়ত্তা নেই। আজ তার রাজ্য হিন্দু শূন্য, কেবল ওই ত্রিলোচন মিশ্র ছাড়া। নিজের বাড়িতে ত্রিলোচন মিশ্র তার স্ত্রী ও একমাত্র পুত্রকে সঙ্গে নিয়ে কালী মায়ের পুজোয় বসেছিলেন। মনটা আজ খুবই অশান্ত তার। সকালে জমিদারের পেয়াদা এসেছিল, শাসিয়ে গিয়েছে এই মূর্তি পুজো বন্ধ করে মুসলিম না হলে তার ফল খুবই খারাপ হবে। ত্রিলোচন রেগে পেয়াদার মুখের উপর থুতু দিয়ে বলেছিলেন, তো মরে যাব, তবুও নিজের ধর্ম, নিজের সম্মান তোদের ওই কাফের জমিদারের কাছে বিসর্জন দেব না, কখনো না। যাওয়ার সময় পেয়াদা বলে গিয়েছিল, তৈরি থেকো পুরোহিত, আর বেশি দিন তোমাকে এই পৃথিবীর সুখ ভোগ করতে হবে না। পুজো করতে করতে ত্রিলোচন মিশ্র এক অজানা শঙ্কায় বারবার কেঁপে উঠছিলেন। তার অবচেতন মন বারবার তাকে জানান দিচ্ছিল আজ অনিষ্ট হবে, ভয়ানক কিছু অনিষ্ট। ভয়টা তার নিজের জন্য নয়, ভয়টা নিজের পুত্রের জন্য। একটু বেশি বয়সেই তিনি পুত্র সুখের অনুভূতি পেয়েছেন, তাই হয়তো পুত্রের প্রতি তার স্নেহ, মমতা, ভালোবাসা অনেক অনেক গভীর। কিরে ত্রিলোচন, বাড়িতে আছিস? তুই আবার ওই মাটির নির্জীব পুতুলকে পুজো করছিস? এক গুরু গম্ভীর আওয়াজে পিছন ফেরে ত্রিলোচন মিশ্র। দেখে জমিদার আব্দুল করিম সৈন্যসহ তার পিছনে দাঁড়িয়ে। জমিদারের কুটিল হিংস্র হাসি তার চোখ এড়ায় না। ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে নিজের পুত্রকে বুকে টেনে নেন ত্রিলোচন মিশ্র। জমিদার আব্দুল করিম হুঙ্কার দিয়ে ওঠেন, ত্রিলোচন, শুনলাম তুই নাকি আমার লোকের মুখে থুতু দিয়েছিস। বলেছিস তুই তোদের ধর্ম ত্যাগ করে মুসলমান হবি না। তা মরার জন্য এত ছটফটানি কেন? হ্যাঁ,
বিশ্রী গালাগাল দিয়ে ওঠেন জমিদার। এখনো সময় আছে ত্রিলোচন, নিজেকে শুধরে নে। মুসলিম হয়ে যা, নইলে পস্তাবি, ভয়ানক পস্তাবি। তখন তোর এই ন্যাংটো মাটির নির্জীব পুতুল তোকে বাঁচাতে পারবে না। যে পুতুল নিজের আব্রু বাঁচাতে পারে না, সে তোদের কি বাঁচাবে? হো হো করে তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে জমিদার আব্দুল করিম। দেবী মায়ের অপমানে চোখ, মুখ, কান রাগে লাল হয়ে যায় ত্রিলোচন মিশ্রের। রাগে ত্রিলোচন মিশ্র চেঁচিয়ে ওঠে, ওরে নরাধম, চুপ কর, চুপ। দেবীর রোষ বড্ড ভয়ানক, কেউ নিস্তার পাবি না, সব অংশে ধ্বংস হয়ে যাবি। তাই নাকি? দেখি তোর পুতুলের কত শক্তি। বাঁচা নিজের পরিবারকে। ওরে, তোরা একটু পুরোহিতের স্ত্রীকে সুখ ভোগ করা তো। একটি শানিত তলোয়ার ত্রিলোচনের পুত্রের গলায় রেখে জমিদার নির্দেশ দেয় নিজের যবন সেনার উদ্দেশ্যে। হায় হায় করে ওঠেন ত্রিলোচন মিশ্র। দেবী মায়ের সামনে, নিজের সন্তানের সামনে নিজের স্ত্রীকে 7 জন যবন সেনা সম্পূর্ণ বিবস্ত করে নারকীয় অত্যাচার শুরু করে। অত্যাচার শেষে যবন সেনা লক্ষ্য করে পুরোহিতের স্ত্রী মৃত। কাঁদতে কাঁদতে ত্রিলোচন দেখে তার পুত্র কেমন নিশ্চুপ, হতভম্ব, বিহবল। হয়তো ধর্মের নামে জগতের এমন কঠোর রূপ দেখে সে বাকরুদ্ধ। এখনো বল ত্রিলোচন, মুসলিম হবি না? জমিদারের প্রশ্নে এবারও উত্তর দেয় ত্রিলোচন মিশ্র, মরে গেলেও নয়। তবে দেখ। বলেই এক কোপে ত্রিলোচন মিশ্রের ছেলের গলা কেটে দেয়। হিনকি দিয়ে রক্ত ত্রিলোচন মিশ্রের গোটা শরীর ভিজিয়ে দেয়। ছেলের কাটা মুন্ডুটা ধপ করে তার কোলে এসে পড়ে। চোখটা নিচু করে নেয় ত্রিলোচন মিশ্র। কিরে, এখনো মুসলিম হবি না? ত্রিলোচন মিশ্র এবার চোখ তুলে জমিদারের দিকে তাকায়। ওটা কি দুটো চোখ, না জ্বলন্ত কয়লা? ভয়ে আতঙ্কে জমিদার সহ গোটা সৈন্যদল পিছনে সরে আসে। এ কোন ত্রিলোচন মিশ্র? এক দুর্ভেদ্য মন্ত্রোচ্চারণ শুরু করেছে ত্রিলোচন মিশ্র। মন্ত্র শেষ করে ত্রিলোচন মিশ্র জমিদার আব্দুল করিমের উদ্দেশ্যে বলে ওঠেন, শোন নরাধম, শুনেছি তোর স্ত্রী সন্তান সম্ভবা। তোর এই যে রক্ত তৃষ্ণা, তা তোর ছেলের মধ্যে ফুটে উঠবে। তার খাদ্য হবে নর রক্ত, নরম মাংস। সে হবে সাক্ষাৎ শয়তান, সাক্ষাৎ শয়তান। তার জন্য তোর বংশ একেবারে লোপ পেয়ে যাবে। আমি যেমন পুত্র শোক পাচ্ছি, তুইও তেমনি তোর পুত্র শোক পাবি। তোকে আমি মা কালীর নামে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোর ধ্বংসের শুরু। ভয়ে আব্দুল করিম ত্রিলোচন মিশ্রের কথা শেষ হতে দেয় না। এক কোপে তার মুন্ডু বিচ্ছন্ন করে। একরাশ তাজা গরম রক্ত সেই কালী মূর্তির পথ সিক্ত করে। আজ জমিদার বাড়িতে খুব ব্যস্ততা। আজ জমিদার গিন্নির প্রসব বেদনা উঠেছে। ধাইমা দেখছে পুরো ব্যাপারটা। জমিদার আব্দুল করিম বাইরে ঘন ঘন পায়চারি করছেন। কিছু সময় পরে অদ্ভুত কান্না শুনে চমকে ওঠেন জমিদার। ওটাকে কান্না না বলে অভিশপ্ত হুঙ্কার বললেই বেশি যুক্তিসঙ্গত হবে। তবে কি ত্রিলোচন মিশ্রের অভিশাপ ফলে গেল? ভয়ে আতঙ্কে যখন তিনি অন্দরমহলের দিকে ছুটে যাচ্ছিলেন, তখন দেখেন ধাইমা নিজেই ছুটে আসছেন কেমন যেন আতঙ্কগ্রস্ত মুখে। জমিদারকে দেখেই সে বলে ওঠে, রাজামশাই, আপনার ছেলে হয়েছে।
তবে তবে কি ধাইমা? কিছুটা চুপ করে যায় ধাইমা। জমিদার বুঝেছিলেন কিছু একটা অঘটন ঘটেছে। ধাইমা কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন, তবে আপনার পুত্র সন্তানের সামনের খুব বড় বড় দুটো দাঁত রয়েছে, দেখলেই কেমন যেন ভয় লাগে। এক ছুটে ঘরে ঢোকে আব্দুল করিম। নিজের পুত্র সন্তানকে দেখে ভয়ে আটকে ওঠেছে। এ কাকে দেখছে? কি ভয়ানক রূপ! এটা কোনো মানব সন্তান? এ যে মূর্তিমান বিভীষিকা, শয়তান, সাক্ষাৎ শয়তান। সামনের ভয়ানক দুটো দাঁত নিয়ে তখন এসে চলেছে শব্দ ভূমিষ্ঠ হওয়া আব্দুল করিমের পুত্র সন্তান। সময় নদীর স্রোতের মতো বয়ে যেতে থাকে। এখন আব্দুল করিমের সন্তানের বয়স 5 মাস। জমিদার গিন্নি নিজের ছেলেকে নিয়ে বড়ই বিচলিত। ছেলেটা বয়সের অনুপাতে অনেকটাই বড় হয়ে গেছে। দেখলে মনে হবে 3-4 বছর বয়স। অবিশ্বাস্যভাবে এই বয়সেই সে হাঁটতে শিখে গেছে, অথচ সে প্রায় কিছুই খায় না। সারাদিন পড়ে পড়ে ঘুমায় আর সারা রাত খেলা করে। বেশ কিছুদিন হলো জমিদার গিন্নি লক্ষ্য করেছেন বাড়ির মুরগি, ছাগল, ভেড়া কেমন ভাবে যেন রাতের অন্ধকারে গায়েব হয়ে যাচ্ছে। ছেলেটাও কেমন অদ্ভুত আচরণ শুরু করেছে। এখন প্রায় সব রাতেই ছেলেটা খেলতে খেলতে বাইরে বেরিয়ে যায়। যখন সে ঘরে ফেরে তখন তার গালের দুকসবে নামা তাজা রক্তের ধারা পরিষ্কার বোঝা যায়। জমিদার গিন্নি সবই বোঝেন, কিন্তু তিনি অপারগ। নিজের সন্তানকে তো আর ফেলে দেওয়া যায় না। ওদিকে জমিদার আব্দুল করিম কেমন যেন মুষড়ে পড়েছেন। তার স্বাস্থ্যেরও বেশ অবনতি হয়েছে। এখন জমিদার বোঝেন পৃথিবীর সব থেকে কষ্টকর অনুভূতি হল পুত্র শোক। আল্লাহ, এ কোন পাপের শাস্তি তিনি দিচ্ছেন? সে তো চেয়েছিল সবাইকে আল্লাহর পায়ের তলায় আনতে। সে সফলও হয়েছে। তবে কেন আল্লাহ তার উপর রুষ্ট? তবে কি সে ইসলাম বুঝতে ভুল করেছে? আল্লাহ কি এমনভাবে ধর্মান্তরিত করা পছন্দ করেন না? কে জানে। পুরোহিত ত্রিলোচন মিশ্রের কথা এখন তার সব সময় মনে পড়ে। তার শেষ কথাগুলো এখন জমিদারকে তাড়িয়ে বেড়ায়। প্রায় প্রতি রাতে স্বপ্নে ত্রিলোচন আসে, বলে, নরাধম, মনে আছে তো অভিশাপের কথাটা? ঘুম ভেঙে যায় জমিদার আব্দুল করিমের। বাকি রাতটুকু আর ঘুম আসে না তার। আজ জমিদার বাড়িতে কেমন যেন থমথমে। গতকাল রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। এক দাসীর ছেলে রাতে প্রাকৃতিক প্রয়োজনের কারণে বাইরে বেরিয়েছিল। সকালে তার খুবলে খাওয়া মৃতদেহ মেলে। কাজটা যে কার সেটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয় না। অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল, আজ প্রমাণ হয়ে গেল। কয়েকজন সৈন্য রাতে চাক্ষুষ দেখেছে জমিদারের পুত্র ওই দাসীর ছেলেকে খুবলে খাচ্ছে। তার দাঁতে লেগে থাকা তাজা রক্ত জল জল করছে। তারা এই অতি প্রাকৃত দৃশ্য দেখে এতটাই ভয় পেয়েছিল যে কাছে যাওয়ার সাহস কারোর হয়নি।
ঘটনার পর জমিদার বাড়িতে এখন কেউ আর কাজ করতে চায় না। কয়েকজন কাজ করলেও তারা কেউ রাতে থাকে না। সৈন্যদল পাহারা দিলেও রাতে কেউ প্রাসাদের মধ্যে ঢোকে না। প্রজারা তো বটেই, সৈন্যরাও জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওই শয়তানকে না মেরে ফেললে তারা জমিদারকে ত্যাগ করতে বাধ্য হবে। এক প্রকার বাধ্য হয়ে জমিদার পাশের জমিদারিতে যান ইমাম আবুল সাহেবের সঙ্গে দেখা করতে, যদি তিনি এর কোনো বিহিত করতে পারেন। ইমামকে নিয়ে যখন তিনি বাড়ি ফেরেন তখন রাত। গোটা জমিদার বাড়ি শুনশান। নিজের প্রাসাদকে কেমন যেন প্রেতপুরী মনে হয় জমিদারের। কোথায় সেই আগের জৌলুস, কোথায় সেই আগের কোলাহল। দেখলে মনে হয় এই মৃত্যুপুরী এখন শয়তানের করাল গ্রাসে। হঠাৎ এক তীব্র চিৎকার শুনে তারা চমকে ওঠেন। এটা যে জমিদার গিন্নির গলা এটা বুঝতে কারোর অসুবিধা হয় না। সৈন্যদলও ছুটে আসে, তারাও আওয়াজ পেয়েছে। সবাই একসঙ্গে ছুটে ঘরে ঢোকে। তারা যে দৃশ্য দেখে তা দেখার জন্য তারা কোনো দিন প্রস্তুত ছিল না। ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে তারা দেখে জমিদার গিন্নি মরে বিছানায় পড়ে আছেন। গোটা বিছানা রক্তে ভেসে যাচ্ছে। তখনও সেই শয়তান তার মায়ের একটা স্তন খুবলে খুবলে খেয়ে চলেছে। দ্রুত কালিমা পাঠ করতে করতে ইমাম সাহেব এক মন্ত্রপুত কাপড় সেই শয়তানের গায়ে জড়িয়ে দেন। তারপর সৈন্যদলকে বাড়ির মধ্যে একটা কবর খুলতে বলেন। খুব দ্রুততার সাথে কবর খোলা শেষ হলে সেই শয়তানকে সেই কবরে জ্যান্ত সমাধিস্থ করেন ইমাম সাহেব। তারপর কবরটিকে পাকা ইটের গাঁথুনি দিয়ে পাকাপাকিভাবে শয়তানকে বন্দি করেন। কবরের ভেতর থেকে তখনও সেই শয়তানের হুঙ্কার শোনা যাচ্ছিল। এরপর ইমাম সাহেব গোটা প্রাসাদকে বন্ধন করে জমিদার সহ সবাইকে এই প্রাসাদ ত্যাগের পরামর্শ দিয়ে বিদায় নেন। এরপর জমিদার আব্দুল করিম আর বেশি দিন বাঁচেননি। এক প্রকার পুত্র শোকেই তিনি প্রাণ হারান। তার সাথে সাথে তার বংশও লোপ পায়। জমিদারি পাশের জমিদার দখল করে নেয়। তবে প্রাসাদটি পরিত্যক্ত হয়েই থেকে যায়। দু 2020 সাল, বীরভূম মহাশ্মশান। এক অঘরী তান্ত্রিক গভীর ধ্যানে মগ্ন। একটু আগে 7 জন 18-19 বছরের ছেলে ক্যামেরা নিয়ে এখানে এসেছিল। তারা নাকি শুটিং করবে। তান্ত্রিক তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিলেও লক্ষ্য করে সবকটি ছেলের মাথায় মৃত্যুর অমুক কালো ছায়া। ওদের মৃত্যুর যে বেশি বিলম্ব নেই এটা বুঝতে বাকি থাকে না অঘোর তান্ত্রিকের। কিন্তু কেন? ধ্যান শেষ করে চোখ খোলে তান্ত্রিক। সে জেনেছে ওই ছোট ছোট নিষ্পাপ যুবকগুলি কেন মৃত্যু পথযাত্রী। যমের দূত কেন তাদের পিছু নিয়েছে।
মেডিকেল কলেজ হোস্টেলে বসে 7 বন্ধু আড্ডা দিচ্ছিল। অয়ন, সুমিত, রাজা, বিমান, অরিন্দম, বিধান আর কল্লোল সেই প্রথম বর্ষ থেকে বন্ধু। পড়াশোনার পাশাপাশি ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে তারা ছোটোখাটো শর্ট ফিল্ম তৈরি করে আপলোড করে। তাদের প্রধান টপিক ভূত। লোকেশন হয় একদম রিয়াল, সেই জন্যই তো চ্যানেলটা 1 বছরে দাঁড়িয়ে গেছে। দূর, গতকালের প্রোগ্রামটা একদম ঘেঁটে দিল ওই তান্ত্রিক। কত কষ্ট করে স্ক্রিপ্ট লিখলাম, কত খাটলাম, সব বৃথা। দূর, ভাল লাগছে না। বিরক্তির ভাব অয়ন সমেত সবার মুখে সুস্পষ্ট। আকাশে কালো মেঘ জমেছে, এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হবে। জানলা দিয়ে সবাই সেই দিকেই তাকিয়ে থাকে। গতকালের পরিশ্রমে সবাই বেশ ক্লান্ত। তারপর শুটিং শেষ করতে না পারার ব্যর্থতা তো রয়েছেই। সবাই নিশ্চুপ, কথা বলার ইচ্ছেটুকু কেউ যেন কেড়ে নিয়েছে। হঠাৎ কল্লোলের ফোনটা সেই নীরবতা ভেদ করে বেজে ওঠে। হ্যালো, কি? কখন হয়েছে? আমি এখনই যাচ্ছি। আচ্ছা, রক্ত জোগাড় হয়েছে? হয়নি? আচ্ছা, চিন্তা করতে হবে না, আমি এখনই যাচ্ছি। ফোনটা রেখে কল্লোল বন্ধুদের দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা আড্ডা দে, আমি এখনই আসছি। পাশের বস্তির 8 বছরের মুন্নার শরীরটা আবার খুব খারাপ করেছে। আরে জানিস তো, ওর থ্যালাসেমিয়া আছে, এখনই রক্ত দিতে হবে। ওর আবার ও নেগেটিভ, রক্ত পাচ্ছে না। দেখি কি করা যায়। ও, তার মানে তুই আবার বের হবি, রক্তও দিবি? এই গত মাসে তুই না রক্ত দিলি? নিজে হবু ডাক্তার হয়ে নিশ্চয়ই জানিস এবার রক্ত দেওয়া তোর জন্য কতটা বিপজ্জনক। আর তাছাড়া বাইরে ঝড় উঠছে, এখনই বৃষ্টি নামবে। সুমিত চেঁচিয়ে ওঠে, জানি রে, কিন্তু কি করব বল, ওরা যে আমার পথ চেয়ে বসে আছে। তোরা আড্ডা মার, আমি এখনই আসছি। ছেলেটার মনে বড় মায়া, বড় ভালোবাসা মানুষের জন্য। দেখবি ওই পরোপকারী ওর কাল হবে। বাইরে ততক্ষণে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে মুষলধারে। রাত 10টা নাগাদ ভিজতে ভিজতে ক্লান্ত অবসন্ন দেহে ফেরে কল্লোল। সবাই তার দিকে তাকায়। ছেলেটা পারেও বটে। ফ্রেশ হয়ে আবারও কল্লোল বন্ধুদের আড্ডায় যোগ দেয়। জানিস, আজ মুন্নার মামার সাথে আলাপ হলো। ভদ্রলোকের বাড়ি মুর্শিদাবাদ। আমি ইউটিউবে শর্ট ভূতের স্টোরি করি শুনে ভদ্রলোক খুব উৎসাহিত দেখলাম। তারপর ওনার কাছে এক অদ্ভুত গল্প শুনলাম। বাকি 6 বন্ধু আগ্রহ ভরে কল্লোলের দিকে তাকায়। জানে এবার একটা জমদার গল্প হবে। মুর্শিদাবাদের জমিদার আব্দুল করিমের নাম তো শুনেছিস নিশ্চয়। সেই বিতর্কিত জমিদার যে জোর করে মানুষকে ধর্মান্তরিত করত, যার জমিদারি মুর্শিদাবাদের মানুষের কাছে এক কলঙ্কিত অধ্যায়। 6 বন্ধু একসাথে মাথা নাড়ল। তারা ক্লাস 10-এর পাঠ্যপুস্তকে এই ঘটনা পড়েছে। কল্লোল বলে চলল, ওই জমিদার আব্দুল করিম ছিল অভিশাপগ্রস্ত। কোনো এক পুরোহিতের পুত্র হত্যার জন্য সেই পুরোহিত ওনাকে সব অংশে নির্মূল হয়ে যাওয়ার অভিশাপ দেন। আর তারপর সেই 300 বছরের ভয়ানক অভিশপ্ত ইতিহাস কল্লোল ওর বন্ধুদের কাছে সবিস্তারে বর্ণনা করে। সবাই বাকরুদ্ধ। এত ভয়ানক অভিশপ্ত ঘটনা প্রথম শুনছে তারা। কল্লোল বলে ওঠে, শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। বীরভূমের এপিসোডটা তো হলো না, এবার মুর্শিদাবাদে শুটিং হবে, ওই জমিদার বাড়িতে। আমি মুন্নার মামাকে বলে রেখেছি, উনি সব ব্যবস্থা করে রাখবেন। আর অয়ন, তুই একটা দারুণ স্ক্রিপ্ট লিখবি, তাতে একটা দৃশ্য রাখবি,
আমরা ওই শয়তানের কবরের বেদির সামনে দাঁড়িয়ে শয়তানকে আবার জাগ্রত করছি। একটা বেশ দমদার মন্ত্র দিবি, যা শুনে দর্শকের লোম খাড়া হয়ে যায়। ফেটে যাবে ভাই। হ্যাঁ ভাই, ফেটে যাবে। এবারে এপিসোড জাস্ট ফেটে যাবে একদম। সবাই সমস্বরে বলে ওঠে। ঠিক হয়, পরের শনিবার ওরা মুর্শিদাবাদ রওনা দেবে। শনিবার রাত আর রবিবার সারাদিন শুটিং করে রাতে তারা কলকাতায় ফিরে আসবে। রাতে খাওয়া দাওয়ার পর অয়ন স্ক্রিপ্ট লিখতে বসে। এখন গল্প লেখা শেষ, শুধু একটা দমদার মন্ত্র বাকি। কোথায় পাই নিজের মনে গুনগুন করে ওঠে অয়ন। মনে পড়েছে, এই তো লাস্ট এপিসোডের সময় বর্ধমানের মেলা থেকে একটা তন্ত্রমন্ত্রের বহু পুরনো বই কিনেছিল। দোকানদার বলেছিল, বাবু, বড় ভয়ানক এই বই, কেউ বাড়িতে রাখতে চায় না। আপনারা নিচ্ছেন, কিন্তু কোনোদিন এর প্রয়োগ করতে যাবেন না, অনিষ্ট হয়ে যাবে। সেই বইটি ওপরের তাক থেকে পেরে একটা পৃষ্ঠা বের করে। সেই পৃষ্ঠার মন্ত্রটি খুব যত্ন সহকারে লেখে অয়ন। আয় বিধাতা, সেদিন যদি অয়ন একটু লক্ষ্য করত সে কি মন্ত্র লিখছে, তাহলে এতগুলো তাজা প্রাণ অকালে ঝরে যেত না। বইটি খোলা রেখে অয়ন বিছানায় গা এলিয়ে দেয়। বইটিতে তখনও জল জল করছে সেই ভয়ানক মন্ত্রটা, যার নিচে লেখা শয়তান জাগ্রত ও শয়তান বন্ধন মুক্তির মন্ত্র। শনিবার ভোরবেলায় 7 বন্ধু মুর্শিদাবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যখন তারা সেই ভগ্ন প্রাসাদের সামনে পৌঁছায়, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দিগন্ত বিদায়ী সূর্যকে আগামী প্রভাতের প্রত্যাশায় অভিনন্দন জানাচ্ছে। বকের দল ঘরে ফেরার তাগিদে দ্রুত উড়ে চলেছে। সন্ধ্যার আলো আঁধারির মধ্যে প্রাচীন অভিশাপের মতো দাঁড়িয়ে থাকা প্রাসাদটি দেখে 7 বন্ধু কেমন যেন বিষাদগ্রস্ত হয়ে পড়ে। ভয় লাগতে থাকে তাদের। পুরো প্রাসাদটি প্রাচীন লতাগুল্ম আবিষ্ট। দেখলেই বোঝা যায় শতাব্দী ধরে এখানে মানুষের পদধূলি পড়েনি। এমনকি তারা লক্ষ্য করেছে মানুষ এই প্রাসাদের সামনের রাস্তা দিয়েও চলাচল করে না। নিশ্চল নিস্তব্ধ হয়ে 7 বন্ধু তন্ময় হয়ে দেখছিল সেই মূর্তিমান বিভীষিকাময় প্রাসাদটি। পালা, তোরা পালা, এখানে শয়তান আছে, সবাইকে মেরে ফেলবে। এক্ষুনি পালা, যা পালা। এক ভয়ানক কণ্ঠস্বর শুনে তাদের তন্ময় ভাবটা কাটে। দ্রুত 7 বন্ধু পেছন ফেরে। দেখে এক পাগল তাদের উদ্দেশ্যে কথাগুলো বলে দ্রুত পালিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় তারা বেশ ভয় পেয়ে যায়। তারপর আসল ব্যাপারটা উপলব্ধি করে হো হো করে হেসে ওঠে। কিছুক্ষণ পরে মুন্নার মামা এসে সমস্ত কিছু ব্যবস্থা করে চলে গেল। অনেক অনুরোধ সত্ত্বেও কোনো মতে রাতটুকু এই অভিশপ্ত প্রাসাদে কাটাতে রাজি হলো না। রাত 8টা নাগাদ প্রাসাদের কয়েকটি অংশ পরিষ্কার করে কল্লোলরা শুটিং শুরু করে। এখন তারা সেই প্রাচীন কবরটির সামনে দাঁড়িয়ে জেনারেটরের উজ্জ্বল বৈদ্যুতিক আলোতে চারদিক উদ্ভাসিত। আজ পূর্ণিমা, আকাশ মেঘমুক্ত,
বাইরে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়ে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করেছে। ছাদের একটা ভাঙা অংশ থেকে সেই চাঁদের আলো কবরের ঠিক মাঝখানে পড়েছে। আজ অয়ন তান্ত্রিকের ভূমিকায় অভিনয় করবে। লাল আলখাল্লাতে বেশ মানিয়েছে তাকে। অয়ন সেই কবরের সামনে বসে পুজো পাঠের অভিনয় শুরু করে, সঙ্গে সেই অভিশপ্ত মন্ত্রটি পাঠ। অয়ন যেন আজ কেমন গুমড়ে রয়েছে, কোনো মতেই অভিনয় ঠিক হচ্ছে না। বারবার অন্যমনস্ক হয়ে ভুল করছে। মন্ত্রপাঠের দৃশ্যটি করতেই 3 বার রিটেক নিতে হলো। না, এবার সফল হলো সে। সবাই হাততালি দিয়ে উঠল। বেশ কিছুটা সময় অয়ন সেই কবরের সামনে বসে রইল। এবার মাথাটা কেমন যেন মাটির দিকে ঝুঁকে পড়েছে। হয়তো 3 বার এমন গুরুগম্ভীর মন্ত্রোচ্চারণ করে সে ক্লান্ত। কল্লোল এগিয়ে যায় অয়নকে সামলাতে, কিন্তু বেশি দূর সে এগোতে পারে না। এক ভয়ানক এলোমেলো বাতাস তাদেরকে এক জায়গায় স্থাণু করে দেয়। আকাশ মেঘমুক্ত, তবে এমন ঝড় কোথা থেকে এলো? সবার যেন কেমন শীত শীত করতে লাগলো। ঘরের পরিবেশ কেমন ভারী লাগতে লাগলো। এক ভয়ানক ভয় ওদেরকে নাক পাশে বেঁধে ফেললো। ওই এমন তো আগে কখনো হয়নি। এই প্রথমবার, জীবনে প্রথমবার এমন ভয়ে আতঙ্কে, কোনো এক অমঙ্গলকর অসুচির আশঙ্কায় ওরা ঠক ঠক করে কাঁপতে লাগলো। কল্লোল বন্ধু অয়নের উদ্দেশ্যে চিৎকার করে ওঠে, পালিয়ে আয় অয়ন, তাড়াতাড়ি পালিয়ে আয়। এই বাড়ি, এই কবর সত্যিই অভিশপ্ত। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কথা শেষ হয় না কল্লোলের, তার আগেই অয়ন সম্পূর্ণ অজানা এক ভয়ানক কণ্ঠস্বরে গর্জন করে ওঠে, সে জেগেছে, শয়তান জেগেছে, সে আসছে। আগের থেকে আরো ভয়ানক হয়ে আসছে সে। এবার আর কাউকে ছাড়বে না, কাউকে না। চোখ দুটো দপ করে জ্বলে ওঠে অয়নের। আর পর্যন্ত লম্বা চুল সাপের ফনার মতো হিস হিস শব্দে আকাশে উঠতে থাকে। এ কোন অয়ন? এ অয়ন তাদের বন্ধু অয়ন কখনোই হতে পারে না। হঠাৎ এক তীব্র বজ্রপাতে তাদের চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘরের সমস্ত আলো অবিশ্বাস্যভাবে নিভে যায়। অবাক হয়ে তারা দেখে বজ্রপাতটা ঠিক কবরের মাঝখানে পড়েছে। সেখানে এক গভীর ফাটলের সৃষ্টি হয়েছে। অবাক হয়ে চাঁদের আলোতে তারা দেখে সেই ফাটল থেকে বেরিয়ে আসছে এক ভয়াল দর্শনধারী অদ্ভুত প্রাণী। দেখতে অনেকটা বাদুড়ের মতো, কিন্তু আকারে অনেক অনেক বড়, প্রায় একটা মানুষের সমান। তার চোখে মুখে হিংস্র ক্রূরতার ছাপ সুস্পষ্ট। এক বিশ্রী মরা পচা গন্ধে চারিদিক ভরে ওঠে। এই ভয়ানক প্রাণীটি তাদের সামনে ধীরে ধীরে কবর থেকে বেরিয়ে দেওয়ালের গা ধরে ওপরে উঠতে থাকে। এরপর সিলিংয়ের ঠিক মাঝখানে সে ভয়ানক দৃষ্টি দিয়ে 7 বন্ধুর দিকে তাকিয়ে থাকে। ওটা যে ভয়ানক রক্তলোভী বাঁদুর সেটা বুঝতে কারোর বাকি থাকে না। তবে এত বড়, এত ভয়ানক, কি হিংস্র, কি বিভৎস,
যেন জগতের যত রাগ, যত ঘৃণা সব ওই দৃষ্টির মধ্যে সে জমিয়ে রেখেছিল। আমার রক্ত চাই, মাংস চাই, তাজা রক্ত, টাটকা মাংস। ভয়ানক কুর শব্দে হুঙ্কার দিয়ে পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ে সেই মূর্তিমান বিভীষিকা। তারপর সেই সিলিং বেয়ে সামনের দিকে অদৃশ্য হয়ে যায়। সেই বাদুররূপী ভয়ানক মূর্তিমান বিভীষিকাটি প্রাসাদ ছেড়ে বেরিয়ে যেতেই প্রকৃতি আবারও নিজের ছন্দ ফিরে পায়। আবারও ঝিঝির কোলাহল অনুভূত হয়। দূরে রাত জাগা পাখির কর্কশ ডাক শোনা যায়, যারা সেই শয়তানের আগমনে এতক্ষণ নিজেদেরকে লুকিয়ে রেখেছিল। ঘটনার আকস্মিকতায় সাময়িক বিহ্বল হয়ে যাওয়া 6 বন্ধুর এবার সম্বিত ফেরে। কল্লোল ছুটে যায় বন্ধু অয়নের দিকে, দেখে অয়ন মাটিতে লুটিয়ে পড়ে আছে। এই অয়ন, এই কি হয়েছে তোর? অয়ন, অয়নের তপ্ত শরীরে হাত দিতেই সভয়ে পিছিয়ে আসে কল্লোল। আরে এর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। সবাই ছুটে যায়। সত্যি ছেলেটার ভয়ানক জ্বর এসেছে। তবে কি অজপাড়া গায়ে এসে ম্যালেরিয়া ডেঙ্গু বাঁধালো নাকি? দ্রুত ধরাধরি করে 7 বন্ধু সেই অভিশপ্ত প্রাসাদ ছাড়ে। কল্লোল বাইরে এসে এর মধ্যে বেশ কয়েকবার মুন্নার মামাকে ফোন করেছে। ছেলেটাকে এখনই হসপিটালে ভর্তি করা দরকার, কিন্তু প্রতিবারই মুন্নার মামার ফোন নট রিচেবল আসছে। সামনের ঝোপটা কেমন যেন নড়ছে না। কল্লোল এগিয়ে যায়, আর ঠিক তখনই একজন আপাদমস্তক ঢাকা মানুষ দৌড়ে সামনের অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। অয়নকে নিয়ে ব্যস্ত থাকার জন্য বাকি 5 বন্ধুর ব্যাপারটা চোখ এড়িয়ে যায়। কল্লোলেরও ওদেরকে বলে আর নতুন করে ভয় দেখাতে ইচ্ছা করে না। তবে কি পুরো ব্যাপারটা একটা ফাঁদ, মারণ ফাঁদ? কল্লোলের মনে একটা হালকা সন্দেহের বীজ ধীরে ধীরে চারা গাছে রূপান্তরিত হতে থাকে। অয়নকে নিয়ে শেষ রাতে কলকাতায় ফেরে তারা। সকালে রক্ত পরীক্ষাও হয়ে গেছে, সব কিছু নর্মাল। ডাক্তার বলেছেন কিছু একটা দেখে প্রবল ভয় পেয়েছে অয়ন। সেই আতঙ্কে জ্বর এসেছে। ভয় পাওয়ার কিছু নেই, 2-1 দিনে ঠিক সুস্থ হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একসাথে অয়নের রুমে শুয়ে পড়ে। গত রাতের ক্লান্তিতে সবাই দ্রুত ঘুমিয়ে পড়ে। কেবল কল্লোলের চোখে ঘুম আসে না। হাজারো দুশ্চিন্তা, হাজারো শঙ্কা, হাজারো সন্দেহ তার মস্তিষ্ক ঘিরে পাক খেতে লাগে। বিকালে অয়নের জ্বর একদম কমে যায়। ওকে জিজ্ঞাসা করতে জানায় 3 বার মন্ত্রপাঠের পরে ওর মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে থাকে। তারপরের ঘটনা আর কিছু মনে নেই। গত রাতের ঘটনা এমনিতেই সবাইকে বিষাদগ্রস্ত করে তুলেছিল। সবাই মনমরা হয়ে উঠেছিল। একটু ফ্রি হওয়ার জন্য সবাই ঠিক করে আজ রাতের ডিনারটা কোনো এক রেস্টুরেন্টে সারবে।
রাত 8টা নাগাদ অয়নকে রেখে সবাই বেরিয়ে যায়। নিজের বিছানায় শুয়ে গত রাতের ঘটনাটা নিয়ে ভাবতে থাকে অয়ন। কেমন একটা ভয় ওর মনে জাঁকিয়ে বসেছে। ঘরের বাতাসটা ভারী বোধ হয় তার, কেমন শীত শীত লাগে তার। আবার কি জ্বর আসছে। কম্বলটা গায়ে জড়িয়ে মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য খোলা জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকায়। বাইরের চাঁদ তখন ইটবালির বিশাল ইমারত ছাড়িয়ে একটু একটু করে উকি মারতে শুরু করেছে। জানলা দিয়ে সেদিকে তাকিয়ে একটু আনমনা হয়ে পড়ে অয়ন। হঠাৎ জানলার পাশে একটা কর্কশ কণ্ঠে চমকে ওঠে সে। দেখে একটা বিশাল আকারের পেঁচা তার দিকে জল জল চোখে তাকিয়ে। ভয়ে আটকে ওঠে অয়ন। যদিও ব্যাপারটা খুবই স্বাভাবিক, তবু কালকের ওই ভয়াবহ অভিজ্ঞতার পর অবচেতন মন আর কোনো কিছুকেই স্বাভাবিক মানতে চায় না। পুরোটাই মনস্তাত্ত্বিক। তবুও দ্রুত নিজের মোবাইল বের করে অয়ন। বন্ধুদের ফোন করতে যাবে, ঠিক সেই সময় কারেন্ট চলে যায়। ভয়ে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ফ্ল্যাশ লাইট নিজে থেকেই অন হয়ে যায়। আর সেই আলোতে এক ভয়ানক দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে সে বিমূঢ় হয়ে যায়। এক বিশ্রী গন্ধে গা গুলিয়ে ওঠে ওর। দেখে দেওয়াল বেয়ে এক ভয়ানক জন্তু ওপরে উঠে আসছে, চার পায়ে, ঠিক যেন বাদুড়ের মতো, কিন্তু এত বড়। ভয়ে চোখ বুজে ফেলে অয়ন। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা অজানা আশঙ্কায়, মৃত্যু ভয়ে খুব দ্রুত বুকের ওপর হাতুড়ির মতো ঘা মারতে থাকে। কামতে শুরু করে সে। হঠাৎ মুখের ওপর কিছু একটা তরল টপ করে পড়ল। ভয়ে ভয়ে চোখ খুলে অয়ন অল্প আলোতে দেখে সেই মূর্তিমান বিভীষিকা সিলিংয়ে উল্টো করে ঝুলে আছে। তার মুখটা ঠিক অয়নের মুখের কাছে, আর সেই অভিশপ্ত প্রাণীটির মুখ থেকে টপ টপ করে রক্ত বিন্দুবৎ অয়নের মুখে পড়ছে। মুখ থেকে পরিত্রাহী চিৎকার করতে চায় অয়ন, কিন্তু পারে না। তার আগেই সেই শয়তান গর্জন করে ওঠে, আমার রক্ত চাই, আমার মাংস চাই, তাজা রক্ত, টাটকা মাংস। সঙ্গে তীব্র পৈশাচিক হাসি। আর কিছু করার অবকাশ পায় না অয়ন। শয়তানের একটা হাত অয়নের বুক চিরে হৃৎপিণ্ডটা উপড়ে তুলে আনে। একরাশ তাজা রক্ত শয়তানের চোখ মুখে ছিটকে পড়ে। পরম তৃপ্তির সাথে নিজের শোলপিল জিভ দিয়ে তা চাটতে থাকে। সঙ্গে থেমে যাওয়া অয়নের হৃৎপিণ্ডে একটা কামড় বসায়। রাতে পুলিশের জিপের আনাগোনাতে মেডিকেল কলেজের হোস্টেল চত্বর গম গম করে ওঠে। পুলিশও হতবম্ব এমন নৃশংস ভয়ানক খুন দেখে। কল্লোলরা পাক রুদ্ধ। পুলিশের জেরা তখন শেষ। কেউ না বুঝলেও কল্লোলরা বুঝেছে এই মৃত্যু মিছিল
এখন আর থামবে না। ভয়ানক এক অভিশাপ তাদের পিছু নিয়েছে, ভয়ানক অভিশাপ। অয়নের মৃত্যু শুধু 6 বন্ধুকে নয়, গোটা কলেজ চত্বরে এক শোক স্তব্ধ পরিবেশের সৃষ্টি করেছিল। বড়ই ভালো ছিল ছেলেটি, শান্ত, ধীর, নম্র। ভবিষ্যতের একজন নামী ডাক্তার হওয়ার সমস্ত গুণ ওর মধ্যে ছিল, কিন্তু ওই নিয়তি 20 প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে গেল। কল্লোলরা তখনও হতবম্ব। মৃত্যু যে এতটাই অপ্রত্যাশিত সেটা হয়তো তারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। বিমান তখনও কেঁদে চলেছে, বিলাপ বকছে। বিমান ছোটবেলায় নিজের ছোট ভাইকে হারিয়েছিল। কলেজে আসার পর সে অয়নের মধ্যে নিজের ভাইকে খুঁজে পেয়েছিল। কথা ছিল এবারের পুজোতে অয়ন বিমানের বাড়িতেই কাটাবে, কিন্তু বিধাতা যে মানল না। আপনারা সবাই একবার আমার সাথে আসুন তো, বড়বাবু আপনাদের সিসিটিভি রুমে ডাকছে। 6 বন্ধু মন্ত্রমুগ্ধের মতো তার পিছু নেয়। আরো কত কি চমক অপেক্ষা করছে তাদের জন্য কে জানে। সিসিটিভি রুমে ঢুকে 6 বন্ধু দেখে বড়বাবু খুব চিন্তিত মনে এক দৃষ্টে কম্পিউটারের দিকে তাকিয়ে। ওদের দেখেই বড়বাবু বলে ওঠেন, আরে এসো এসো, দেখো তো একে চেনো কিনা। একটা নির্দিষ্ট ফুটেজ বের করেন তিনি। তাতে দেখা যায় একটি তান্ত্রিক অনেকক্ষণ অয়নের রুমের সামনে দাঁড়িয়ে। দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে সে কোনো একটি কারণে বিশেষ বিচলিত। ঘন ঘন পায়চারি করছে আর বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। কেউ না চিনলেও কল্লোল ঠিক চিনতে পারে তাকে। আরে এ তো সেই বীরভূমের মহাশ্মশানের অঘরী তান্ত্রিক যে সেদিন তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু উনি এখানে কেন? তবে কি অয়নের মৃত্যুর সাথে ওর কোনো রকম যোগাযোগ আছে? পুলিশকে কিছু না জানিয়ে 6 বন্ধু বেরিয়ে আসে। বাইরে তখন অয়নের মৃতদেহ পোস্টমর্টমের জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। সামনে দাঁড়িয়ে অয়নের বাবা মা কেঁদে চলেছে। ওরা এগিয়ে যায় সেই দিকে। সদ্য সন্তানহারা বয়স্ক দম্পতি, তাদের সাহায্যের বড়ই প্রয়োজন। আজ মহাষষ্ঠী, চারিদিকে এক খুশির সুবাস। পুজো প্যান্ডেলে এর মধ্যেই দেবী মূর্তির আগমন হয়ে গেছে, শুধু বোধনের অপেক্ষা। চারিদিকে ঢাকের আওয়াজে আনন্দের তাল বাজছে, মাইকে চলছে আগমনীর গান। কিন্তু এই আনন্দ, সুখ, খুশি থেকে যেন অনেক অনেক দূরে হারিয়ে গেছে কল্লোলরা। মনে এক অজানা আশঙ্কা নাগপাশের মতো জড়িয়ে রয়েছে সর্বদাই। এই বুঝি কিছু একটা হয়ে গেল। আজ থেকে কলেজে ছুটি পড়বে। সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বাড়ি ফেরার তারা। কল্লোলরাও বেরিয়ে পড়ল। যাওয়ার সময় 6 বন্ধু আবারও মিলিত হলো, একে অপরকে বুকে জড়িয়ে ধরল। কে জানে, হয়তো এটাই তাদের শেষ দেখা। সবাই যখন বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে, তখন কল্লোল বীরভূমের ট্রেন ধরল। ওই তান্ত্রিকের সাথে দেখা করাটা খুব জরুরি।
শুনছিলেন শয়তান, রচনা পল্লব হালদার, গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে নবনীতা, অরিজিৎ, স্মৃতি, সৌম্যদীপ, প্রিয়ঙ্কর, সুরাজ এবং শুভঙ্কর। এডিটিংয়ে শুভঙ্কর। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রায়াঙ্গেল প্রোডাকশন। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হবে ফ্রাইডে ফান্ডা।